একে একে ঘরটা কিনা ভেঙে গেল। এই ভাঙা ঘরে এখন আমি কি করে থাকবো? এই ঘরে থাকার চেয়ে আমি বরং টুনির কাছে যাই। এসব কথা বলে টিয়ে অনেক কষ্ট করে টুনির বাড়িতে যায়। আরে আরে টিয়ে দিদি, তুমি কিনা এত বৃষ্টি বাদলের মধ্যেও আমার বাড়িতে? কি হয়েছে গো? তাছাড়া তোমাকে বা এমন দেখাচ্ছে কেন? টুনি বোন, আসলে আমার ঘরটা ভেঙে গিয়েছে, থাকার মতো কোনো জায়গা নেই। দয়া করে তুই তোর ঘরটাতে আমাকে একটু আশ্রয় দে। বৃষ্টি কমলে না হয় আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। দয়া কর বোন, একটু দয়া কর। দিদি, তুমি বরং এখানেই থাকো, এতে আমার কোনো সমস্যা হবে না দিদি। তুই অনেক ভালো রে টুনি। যদি তুই কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমাকে বলিস, আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। টিয়ে টুনির ঘরে থাকতে শুরু করে। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আর সকাল হতেই বৃষ্টি থেমে গিয়ে সূর্যের লাল আভা বের হয়। টুনি, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে রে। এবার তবে আমি আসি, আমাকে যে আবার নতুন ঘর তৈরি করতে হবে রে। টুনি বোন, কণিকা যে ঘরে অনেক অসুস্থ, ঘরে একটুও খাবার নেই, আর আমি ওকে একা রেখে খাবার খুঁজতে যেতেও পারছি না রে। টুনি বোন, তোর ঘরে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সাহায্য কর না রে বোন। দাদা, আমার ঘরে শস্যদানা আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি শস্যদানা দিচ্ছি। তোকে যে অনেক ধন্যবাদ রে আমাকে সাহায্য করার জন্য। আমার সাধ্য হলে আমিও নিশ্চয়ই তোকে সাহায্য করবো রে। মা, ও মা, তুমি সবসময় এদেরকে কেন এত সাহায্য করো বলো তো? ভবিষ্যতে তোমার কোনো বিপদ হইলে এরা যদি তোমাকে না সাহায্য করে তখন? মারে, অন্যের বিপদে সাহায্য করলে সৃষ্টিকর্তা যে খুশি হয়। আর তাছাড়া ওরা যদি ভবিষ্যতে উপকারীর উপকার স্বীকার না করে তবে যে ওরা অকৃতজ্ঞ রে মা। শোন মা, তুই সবসময় আমার মতো সকলের উপকার করবি, কেমন? এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। বনে আবারও প্রচুর বেগে বৃষ্টি বইতে শুরু করে। টুনি তার ঘরে টুকিকে বলতে থাকে, মারে, বাহিরে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে যে কোনো খাবার নেই, তুই বরং ঘরে থাক, আমি তোর জন্য খাবার খুঁজে নিয়ে আসি। না না মা, আমি এই বৃষ্টির মধ্যে ঘরে একা একা থাকতে পারবো না, আমিও তোমার সাথে যাব। তুমি দয়া করে আমাকে নিয়ে যাও না মা। বৃষ্টিতে এভাবে ভিজলে যে তুই অসুস্থ হবি সোনা, জেদ করিস না মা। তুমি সাথে থাকলে আমার কোনো কিছুই হবে না মা, আমাকে তুমি দয়া করে সাথে নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। টুনি তার মেয়েকে নিয়ে উঠতে থাকে, আর উঠতে উঠতে টুনি নিচে কিছু শস্যদানা দেখতে পায়। টুকিমা, তাড়াতাড়ি করে শস্যদানা খেতে শুরু কর, এটা যে ঈগলের এলাকা, ঈগল জানতে পারলে যে অনেক বড় বিপদ হতে পারে রে মা। ওরা মা মেয়ে খাবার খেতে থাকে, ঠিক তখনই একটা পাথর এসে টুনির মাথায় লাগে, আর সাথে সাথে টুনি মাটিতে লুটিয়ে পড়ে। একে একে মা, এটা আবার তোমার কি হলো? তুমি আমার দিকে তাকাও মা, দেখো দেখো আমার দিকে। মা, ও মা, তোমার কি হয়ে গেল? তার মানে কই দুষ্টু ঈগল আমার মাকে আঘাত করেছে? একে একে ওই ঈগলটা তো আমার দিকে আসছে। মা, আমার ভয় করছে, ওঠো মা, ওঠো। টুকি ভয় পেয়ে দূরের একটা গাছে লুকিয়ে পড়ে। ঈগল অজ্ঞান টুনির কাছে আসে আর বলে, হা হা হা, নিশানাটা তবে ঠিক মতো লেগেছে। এবার এই বৃষ্টিতে আমি পাখির মাংস মজা করে খাবো। না, আমার যে এসব আর সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে কিনা ওই দুষ্টু ঈগল আমার মাকে খাচ্ছে। এই ঈগলকে তো আমি দেখে নেব, আমি যে এর প্রতিশোধ নেব, কিন্তু এখন আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে ওই ঈগল যে আমার মায়ের মতো আমাকেও খেয়ে নেবে। টুকি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে, আর টুনির মৃত্যুর খবর পুরো বনে ছড়িয়ে পড়ে। রাতে টুকি অনেক কাঁদে আর বলতে থাকে, মা, ও মা, তুমি কি জানো এবার আমি একা একা কি করে থাকবো? সৃষ্টিকর্তা আমার সাথে এমনটা কেন করলো? তুমি ফিরে এসো মা, আমাকে বেঁচে থাকতেই হবে ওই দুষ্টু ঈগলকে শাস্তি দেওয়ার জন্য। যাই, যজ্ঞ কাকা আর কণিকা কাকের বাড়িতে যাই, ওদের সাথে আমাকে খাবার খুঁজতে যেতে হবে। কাকা, ও কাকি, আমি আজকে থেকে তোমাদের সঙ্গে খাবার খুঁজতে যাব, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। তোর ওপর যে ওই দুষ্টু ঈগলের নজর পড়েছে রে, আমরা তোকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তোর জন্য যে আমাদের আবার বিপদ হতে পারে। এইসব তুমি কি বলছো কি? মায়ের উপকারের কথা তোমরা কিনা একদিনই ভুলে গেলে? যজ্ঞ কাকা, নিয়ে চলো আমাকে, আমি যে বনের রাস্তাঘাট ঠিকভাবে চিনি না। কণিকা একদম ঠিকই বলেছে, টুনি বেঁচে থাকলে না হয় ওর উপকার মনে রাখতাম, কিন্তু এখন তো আর টুনি বেঁচে নেই। তুই যা যা এখান থেকে।
আর হ্যাঁ, আমাদের বাড়িতে তুই আর কোনোদিনও আসবি না, এই আমি বলে রাখলাম। যজ্ঞ আর কণিকা টুকিকে তাড়িয়ে দেয় আর টুকি একাই অসহায় হয়ে বনের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে টুকি বলতে থাকে, মা, ও মা, তুমি দেখতে পাচ্ছ মা, তোমার ছোট্ট মেয়েটাকে কেউ সাহায্য করছে না। একা একাই উঠতে হচ্ছে, একা একাই খাবার খুঁজতে হচ্ছে। সৃষ্টিকর্তা, তুমি আমাকে তুলে নাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমি যে আর বেঁচে থাকতে চাই না। টুকি অনেক খাবার খোঁজে কিন্তু কোথাও সে কোনো খাবার পায় না। টুকি ক্ষুধার জ্বালায় টিয়ের কাছে আসে। টিয়ে মাসি, ও টিয়ে মাসি, জানো তো আমি আজকে সারাদিন খাবার খুঁজেছি কিন্তু একটুও খাবার পাইনি। দয়া করে আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও না গো, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এই তুই আবার আমার বাড়িতে কেন? দেখি দেখি, পেছনে সাথে করে আবার ইগলকে নিয়ে আসিসনি তো? কোনো খাবার নেই, চলে যা এখান থেকে। ও মাসি, তুমি আমাকে একটু খাবার দাও, আমি চলে যাচ্ছি। এই তোকে বললাম না কোনো খাবার নেই, তুই সোজা কথাই নড়বি না। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। টিয়ে টুকিকে কণিকার যজ্ঞর মতো তাড়িয়ে দেয় আর টুকি কান্না করতে করতে তার বাড়িতে চলে আসে। আর এভাবেই ছোট্ট টুকি না খেয়ে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা টুকি আবারও খাবার খুঁজতে বের হয়। উঠতে উঠতে টুকি একটা বড় কচু দেখতে পায়। সে কচুটার কাছে আসে আর বলে, এত বড় একটা কচু, এত বড় কচু তো আমি এর আগে কোনোদিনও দেখিনি। সৃষ্টিকর্তা বুঝছি এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমি তো আজ এই বড় কচুটা বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে আমি অনেক খাবার কিনবো। যাই বাবা যাই, আমি এই বড় কচুটা নিয়ে যাই। টুকি বড় কচুটা নিয়ে যেই না উঠতে থাকে ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে। এই ছোট টুকি, এত বড় একটা কচু নিয়ে তুই যাচ্ছিস কোথায়? আজ আর তো রক্ষে নেই। সেদিন তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ যখন তোকে পেয়েছি তবে আজ তো তোকে আমি মজা করে খাবো। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। এই ঈগল যে আমার মাকে খেয়েছে, এখন আমাকেও খেতে চাইছে। কে আছো? আমাকে সাহায্য করো। টুকির চিৎকার শুনে বড় কচুটা হাওয়ায় ভাসতে থাকে আর বলতে থাকে, টুকি বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই ঈগলের হাত থেকে বাঁচাবো। কচুটা উড়ে উড়ে ঈগলকে মারতে থাকে আর কচুর মার খেয়ে ঈগল সেখানেই মারা যায়। তোমাকে অনেক ধন্যবাদ গো কুচু বন্ধু। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তবে ওই ঈগল যে আমাকেও মায়ের মতো খেয়ে ফেলতো। তুমি কোনো চিন্তা করো না, আমি হলাম জাদুই কচু। আজ থেকে আমি তোমাকে সবকিছু দিয়ে সাহায্য করব। চলো তো চলো, আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। টুকি সে বড় কচুটা নিয়ে তার বাড়িতে চলে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস, আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়। দেখোই না, এই আম গাছটা যত বড় হচ্ছে আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়।
তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতেই আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল, কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি, আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে। জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে? রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টুনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টুনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টুনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না, শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না। তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে। আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না, বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছ কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে,
টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়। আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে? আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো। আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিনকে আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো? আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না। তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো। হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব আর একে আমরা বড় করে তুলব। এরপর থেকে টোনা টুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয় আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ও মিনু মাসি, শুনছো গো? এদিকে শুনে যাও। এত তাড়াহুড়ো করে কোথায় ছুটছো শুনি? এদিকে এসো, একটা ভালো সুখবর আছে। হয়েছেটা কি? এত সকাল সকাল চিৎকার চেঁচামেচি করে ডাকছো কেন? হ্যাঁ, আমার কানের পোকাগুলো মারবে নাকি? হ্যাঁ মাসি, তোমার ছেলে টোনাকে কি বিয়ে দেবে না? আমার হাতে একটা ভালো পাত্রী আছে গো। ওই যে আমার ননদ আছে না, ওই ননদের জায়ের মেয়ের বাবার কিন্তু বিশাল সম্পত্তি। ওই মেয়েকে তোমার ছেলের বউ বানালে তুমি তো রাজরানী হয়ে যাবে গো। তাই নাকি কাকুলি? তুমি সত্যি বলছো? তাহলে তো ওই মেয়েকেই আমার ছেলের বউ বানিয়ে আনবো। কোথায় মেয়ের বাড়ি? আমাকে এক্ষুনি নিয়ে চলো। সে না হয় নিয়ে যাবো মাসি, তবে একটা সমস্যা আছে। মেয়ে কিন্তু একটু কালো। তোমার ছেলে কি তাকে পছন্দ করবে? তোমার ছেলে টোনা তো বেশ সুদর্শন। সে মেয়ে যাই হোক না কেন, আমার ছেলে আমার ভীষণ বাধ্য। ও আমার পছন্দকে নিশ্চয়ই অপছন্দ করবে না। মেনুর কথায় কাকুলিও বেশ খুশি হয়। এরপর কাকুলির জায়ের মেয়ে টুনির সাথে মোটা অঙ্কের যৌতুকের বিনিময়ে টোনার বিয়ে হয়। টুনি ছিল একটু শ্যামবর্ণের, কিন্তু শ্যামবর্ণের হলে কি হবে? টুনি ছিল খুবই শান্তশিষ্ট আর লক্ষ্মী একটা মেয়ে। অন্যদিকে টুনির শাশুড়ি মিনু ছিল যেমনি লোভী অমনি কিপটে। একদিন সকালবেলা, আহা, আমার এত টাকা! ছেলেকে বিয়ে না দিলে তো আমি এত টাকা চোখেই দেখতে পেতাম না। কোথায় রাখি? হ্যাঁ, আপাতত আলমারিতেই রেখে দেই। এসব কথা বলে মিনু টাকাগুলো আলমারিতে রেখে দেয়। আর তখনই টুনি সেখানে চলে আসে। মা, আজ সকালে কি রান্না করব মা? কি আবার রান্না করবে? ঘরে তো আলু আছে, সেগুলোই ভর্তা করো। সকালে আবার মাছ মাংস খেতে হয় নাকি? হ্যাঁ। মিনু যখন এসব বলছিল, এমন সময় মিনুর চোখ যায় টুনির গলার হাড়ের উপর। হাড়টি স্বর্ণের হওয়ার কারণে চকচক করছিল। বৌমা, তোমার গলার হাড়টি তো দেখছি ভীষণ সুন্দর, কেমন চকচক করছে। তবে বৌমা, এমন স্বর্ণের হার পরে থাকতে নেই। আশেপাশে তো আর চোরের অভাব নেই, তাই না? বলো। দাও, তুমি আমাকে হারটি দিয়ে দাও। এসব কথা বলে মিনু টুনির গলার হারটি খুলে নেয়।
আর টুনি শাশুড়ির এমন আচরণে কিছুই বলতে পারে না। এভাবেই দিন কাটছিল। একদিন, বৌমা, এই যে বৌমা, আমাদের কলা বাগানে চলো তো। কলা বাগানের ভালো করে পরিচর্যা করতে হবে, কলা ধরার তো সময় হয়ে এসেছে। ঠিক আছে মা, আসছি। এরপর টুনি আর মিনু মিলে কলা বাগানে যায় আর কলা গাছের যত্ন নিতে থাকে। টুনি আর মিনু রোজ রোজ কলা বাগানে যেত আর কলা গাছগুলোর যত্ন নিত। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে মিনুর সবগুলো কলা গাছে কলা ধরে। এই দেখে টুনি আর মিনু ভীষণ খুশি হয়ে যায়। দেখেছেন মা, দেখেছেন কত সুন্দর কলা ধরেছে। আমার তো ভীষণ খুশি লাগছে। কদিন পরে তো কলাগুলো পেকে যাবে আর আমরা কলা বিক্রি করে অনেক লাভবান হব মা। এভাবেই খুশি মনে মিনু আর টুনি বাড়িতে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি ঘুম থেকে উঠে দেখে মিনু টুনটুনি সবগুলো কলা কেটে এনেছে। এই দেখে টুনি ভীষণ অবাক হয়। এই কি মা, আপনি এভাবে কাঁচা কলাগুলো পেড়ে নিয়ে এসেছেন কেন? এগুলো তো এখনো পাকেইনি। আস্তে কথা বলো বৌমা, আস্তে কথা বলো, আশেপাশের পাখিরা তো শুনতে পাবে। শোনো, আমি এগুলোতে ঔষধ মিশিয়ে দেব। তুমি দেখবে এগুলো দুদিনের মধ্যে অনেক পেকে যাবে আর আমরা খুব তাড়াতাড়ি টাকার মালিক হব। বুঝতে পেরেছো? আপনি এসব কি বলছেন মা? এটা তো অন্যায়। ঔষধ মেশানো কলা খেলে পাখিদের তো অনেক ক্ষতি হতে পারে। এত লোভ করবেন না মা। শোনো বৌমা, এত জ্ঞান দিতে এসো না, বুঝেছো? তোমার এত জ্ঞান আমি শুনতে চাইনি। চুপচাপ ঘরে চলে যাও। আর শোনো, দয়া করে তোমার মুখটা বন্ধ রেখো, বুঝতে পেরেছো? এসব বলে মিনু চলে যায় আর টুনিও কিছু বলে না। এরপর মিনু কলাগুলোতে অনেক বেশি ফরমালিন দেয়। আর দুদিন পর মিনু যখন কলাগুলো বিক্রি করার জন্য নেয়, তখন সে দেখে সবগুলো কলা পচে গেছে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমার সবগুলো কলা তো পচে গেছে। গেল 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 গো, আমার সব গেল। আমার সব কলা জলে ভেসে গেল গো, ভেসে গেল। মিনুর এমন কান্না শুনে সেখানে টুনি চলে আসে। দেখেছেন মা, আপনার লোভের ফল। আপনি এত বেশি ফরমালিন দিয়েছেন যে সব কলাগুলোই পচে গেছে। এবার হলো তো। মিনু ছেলের বউয়ের এমন কথা শুনে নিজের কপাল চাপকাতে থাকে। এমন সময় টোনাও মন খারাপ করে বাড়িতে আসে আর টোনা বলে, মা, আজ আমার চাকরিটা চলে গেছে মা। আমি যে বেকার হয়ে গেলাম। এইদিকে কলা পচে গেছে, অন্যদিকে টোনার চাকরি চলে গেছে। সব শুনে মিনু টুনটুনির বেহাল দশা। সব দিক দিয়ে যেন মিনু নিঃস্ব হয়ে গেল। মিনুর জমানো যা টাকা ছিল সব শেষ হয়ে যায়। এখন তাদের চারদিকে শুধু অভাব বিরাজ করছে। একদিন টুনি পুকুর পাড়ে ক্ষুধার জ্বালায় কান্না করছিল। হে উপরওয়ালা, হে তুমি কোন লোভী শাশুড়িকে আমার কপালে ফেলেছো? আমার শাশুড়ির লোভে যে আমরা আজ নিঃস্ব হয়ে গেছি। আমার যে খুব খিদে পেয়েছে। টুনি যখন এসব বলে কাঁদছিল, তখনই সেখানে একটা নীলপরি চলে আসে আর টুনিকে বলে, আমি জানি তুমি কেন কাঁদছো, তবে আর কেঁদো না। আমি এখনই তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। এই নাও, এই কলা গাছটা নাও। এই কলা গাছটা তোমার বাড়ির আঙিনায় রোপণ করবে। আর এই নাও জলের শিশি। এখান থেকে রোজ রাতে 1 ফোঁটা করে জল তুমি এই কলা গাছের গোড়ায় দেবে। আর দিলেই দেখবে একটি করে সোনার কলা পাবে। তবে শোনো, ভুলেও কখনো লোভ করবে না কিন্তু। টনি খুশি মনে কলা গাছটি বাড়িতে নিয়ে যায় আর টোনা ও মিনুকে সব কথা খুলে বলে। সব শুনে তারাও অনেক খুশি হয়। এরপর থেকে টুনি রোজ রাতে শিশি থেকে 1 ফোঁটা জল কলা গাছের গোড়ায় দেয় আর সঙ্গে সঙ্গে গাছে একটা করে সোনার কলা ধরতো। এভাবে তারা ধীরে ধীরে ধনী হতে থাকে। এরপর একদিন, বলছি কি বৌমা, এভাবে রোজ একটা করে সোনার কলা নিলে তো আমাদের কিছুই হবে না বলো? তার থেকে চলো সব জলগুলো আমরা কলার গাছের গোড়ায় ঢেলে দেই।
তাহলে অনেকগুলো সোনার কলা পাবো। না মা, আপনাকে আমি আর কতবার বলবো যে বেশি লোভ করবেন না আপনি। মা, টাকা পেয়েছি এটাই অনেক, একদম লোভ করবেন না মা। এসব কথা বলে টুনি চলে যায়, কিন্তু এত কিছুর পরেও মিনু শান্ত হতে পারেনি। তার লোভ কিছুতেই কমে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন মিনু চুপি চুপি সবগুলো শিশির জল কলা গাছের গোড়ায় ঢেলে দেয়, আর সঙ্গে সঙ্গে কলা গাছে আগুন ধরে যায়। সেই আগুন তাদের ঘরেও লেগে যায়। টোনা আর টুনি তাদের প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আপনি এবার সবটা বুঝতে পেরেছেন মা, আপনি আবার লোভ করেছেন, এখন সব হারালাম আমরা। তবে আমি আপনার মতো লোভী শাশুড়ির সাথে আর এক মুহূর্তও থাকবো না। দাঁড়াও টুনি, আমিও থাকবো না এখানে, আমিও শহরে চলে যাব। এই বলে তারা দুজন চলে যায়, আর মিনু ছেলে আর ছেলের বউকে কিছুতেই আটকাতে পারে না, আর মিনু হায় হায় করতে থাকে।